আসসালামু আলাইকুম, কেমন আছো? অর্থনৈতিক রসায়নের একটা ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা মাত্র এক পৃষ্ঠা পড়ব। মূলত আমরা সার নিয়ে কথা বলবো। আমার বায়োলজি ফিনিশিং টাচ বইয়ের যদি তোমাদেরকে দেখাই, এই যে একটা পৃষ্ঠা আমরা পড়বো আজকে, 183 পৃষ্ঠা, মানে এতটুকু আজকে আমরা পড়ব। তো শুরু করি। আমি আমার মতো করে সাজিয়েছি এবং আমার কাজই হলো বইয়ের একাধিক পৃষ্ঠাকে কনসাইজ করে অল্প জায়গায় নিয়ে আসা, এবং এগুলো পড়লেই সব কিছু তুমি কমন পাবা। তো শুরু করি ভাইয়া। প্রথমে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 ধরনের সারের কথা বলা আছে এবং তাদের প্রধান ফাংশন কি সেটা কিন্তু দেওয়া আছে। তো আমি উপরে একটা ট্রিক দিয়েছি, প ফ নাই ফলমূল বৃদ্ধি। প্রশ্ন হচ্ছে এই ট্রিকটা মানে কি আসলে? এই ট্রিকটা মানে হলো এই যে দেখো, প ফ নাই মানে পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন, প ফ নাই ফল মূল বৃদ্ধি, অর্থাৎ পটাশ সার, ফল ফতে ফসফরাস সার মূল, এবং নাইট্রোজেন সার উদ্ভিদের বৃদ্ধিতে হেল্প করে। জেনে রাখা ভালো নাইট্রোজেন সার কিভাবে উদ্ভিদের বৃদ্ধিতে হেল্প করে। তো যখন নাইট্রোজেন সারের মধ্যে আদর্শ যেটা সেটা হচ্ছে ইউরিয়া। তো যখন আমরা এই ইউরিয়া বাবুকে ভেজা মাটিতে বা মাটিতে ফেলবো এবং সাথে পানি দিব, ইউরিয়া কিন্তু এই পানির সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে সে কিন্তু অ্যামোনিয়া হবে, আমি আর সমতা করছি না, সাথে কার্বন ডাইঅক্সাইড হবে। যাই হোক, এই অ্যামোনিয়া মাটিতে বাসকারী যে ব্যাকটেরিয়া আছে, তোমরা বোটানিতে পড়েছ, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এর মধ্যে নাইট্রিফাইং একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইট্রোসোমোনাস, সাথে আবার আছে নাইট্রোকক্কাস। তো তোমার বইয়ে নাইট্রোসোমোনাস আছে। এই নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াটাই অ্যামোনিয়াকে জারিত করে, অর্থাৎ এর সাথে অক্সিজেন যুক্ত করে সেটাকে নাইট্রাস অ্যাসিডে পরিণত করে, যেটা তোমাদের বায়োলজি বইয়ে নাইট্রাইট লেখা আছে। এবং অবশেষে এই নাইট্রাস অ্যাসিডকে সাথে যদি আবার জারণ ঘটে, এবং এটাও করে আর একটা ব্যাকটেরিয়া যার নাম নাইট্রোব্যাক্টার, সেগুলো সবই হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যদিও কেমিস্ট্রি বইয়ে এটাকেই নাইট্রিফাইং বলা আছে, এটাও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। অ্যান্ড ফাইনালি কিন্তু তৈরি হয় নাইট্রিক অ্যাসিড। ওকে, নাইট্রিক অ্যাসিড। এখন এই নাইট্রিক অ্যাসিড এর লবণটার নাম কি? নাইট্রেট লবণ। মাথায় রাখবা, উদ্ভিদ কিন্তু শোষণ করে নাইট্রেট হিসেবে। নাইট্রোজেনকে কি হিসেবে শোষণ করে? নাইট্রেট হিসেবে। তুমি যে ইউরিয়া দিয়েছো, ইউরিয়া শোষণ করে না। তাহলে মাইন্ড রিড, উদ্ভিদ শোষণ করে কি? নাইট্রেট। এই নাইট্রেট উদ্ভিদের শরীরে গিয়ে প্রোটিনে পরিণত হয়। এই প্রোটিনটাই উদ্ভিদের বৃদ্ধি করে। তার মানে এই পুরো বিষয়টার সামারি কিন্তু এখানে আমি করে দিয়েছি, এবং এটা হাজারি স্যারের বইয়ে কিন্তু আছে। তাহলে প্রোটিন উদ্ভিদের বৃদ্ধি করছে, আর নাইট্রেট লবণ আকারে কিন্তু সে শোষণ করছে, এটাই পরে প্রোটিনে পরিণত হয়। তাহলে প্রথমে নাইট্রাস অ্যাসিড, তারপরে হয়ে যায় কিন্তু নাইট্রিক অ্যাসিড। ওকে, নাইট্রাস অ্যাসিড করে কি? যে নাইট্রোসোমোনাস জীবাণু আর নাইট্রিফাইং জীবাণু, আসলে এটাও নাইট্রিফাইং, হাজারি স্যারে যেভাবে লেখা আছে আমি লিখে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমরা এখন যেটা আমাদের জন্য আসলে চ্যালেঞ্জ, এই যে সংকেতগুলো মনে রাখা, এবং এখানে কিছু কনফিউজিং বিষয় আছে। যেমন ক্যালসিয়াম সুপার ফসফেট যদি এটা হয়, তাহলে ট্রিপল সুপার ফসফেট, ট্রিপল মানে তো 3 গুণ বেশি ভরের কি লিখছে, P2O5 থাকে। এই P2O5 এখানে কোথায় পেল? পাশাপাশি আমাদেরকে জানতে হয় যে 3 গুণ হলে এখানে 3 কোথায়, মানে এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশন হয়। চলো কনফিউশনগুলো ক্লিয়ার করি। তো নাইট্রোজেনযুক্ত সারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সার হচ্ছে ইউরিয়া, যেটাই হলো আদর্শ রাসায়নিক সার। এবং জানতে হয় এই ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজটা কত। এখন এইটা যদি তুমি চাও মুখস্থ করতে পারো, কিংবা ক্যালকুলেট করে বের করতে পারো। ক্যালকুলেট করে বের করতে গেলে টাইম নষ্ট হবে, আর মুখস্থ করতে পারো এভাবে, যেহেতু ইউরিয়া সারের মধ্যে বসই হচ্ছে নাইট্রোজেন, তাহলে ইউরিয়া সারের নাইট্রোজেনই হলো 4 ছক্কা হাঁকাবে, মানে 4 ছক্কা 46। আর বের করার নিয়ম তো ভাইয়া খুবই ইজি। তুমি যদি জানো, মানে ধরো ইউরিয়াতে নাইট্রোজেনের তুমি শতকরা হার জানতে চাচ্ছ, তাহলে নিয়ম কি? প্রথমে জানতে হবে ইউরিয়াতে নাইট্রোজেন কয়টা। দেখো 2টা। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে 14 গুণন 2 সেটা থাকবে উপরে, আর টোটাল ইউরিয়াতে যা আছে সবার পারমাণবিক ভর আমরা যোগ করব নিচে। তাহলে নাইট্রোজেন 2টা, 14 দুগুণা 28 লিখলাম। হাইড্রোজেন 2 আর 2 4, তাহলে +4। কার্বন ডাইঅক্সাইড কত? 12। অক্সিজেন কত? 16। তাহলে যোগফল কত হয়? 28, 29, 30, 31, 32, 33, 36, 50, 60 ইন্টু 100%। তার মানে উপরে ভাইয়া 28, নিচে 60 ইন্টু 100% করলেই তুমি দেখবা 46 পয়েন্ট কিছু একটা আসবে।
তো 46%। তো এভাবে বের করতে টাইম নষ্ট হয়, ডিরেক্ট মুখস্থ থাকলে ভালো। এখন আসো তাহলে নাইট্রোজেনযুক্ত প্রধান সার 3টা, অ্যামোনিয়াম নাইট্রেট আছে, সালফেট আছে, আর হচ্ছে ইউরিয়া। আদর্শ হলো ইউরিয়া। শেষ। ঝামেলা লাগে এই ফসফরাসযুক্ত যে 4টা সার আছে, এই 4টা সার নিয়ে। তো প্রথমে আসি ভাইয়া, এই যে সারগুলো, এগুলো যখন আমরা প্রাকৃতিকভাবে পাই তখন কিন্তু ক্যালসিয়াম ফসফেট আকারে পাই। এই ক্যালসিয়াম ফসফেট আকারে, ধরো রক ফসফেট থেকে আমরা ক্যালসিয়াম ফসফেট পাই। তো ক্যালসিয়াম ফসফেটটা না পানিতে অদ্রবণীয়, পানির সাথে মেশেই না। যে জিনিস পানির সাথে মেশে না, উদ্ভিদ কি করে তাকে শোষণ করবে? তাহলে তুমি সরাসরি ক্যালসিয়াম ফসফেট মাটিতে দিলে উদ্ভিদ কিন্তু সেখান থেকে ফসফেট পাবে না। তো এই জন্য কী করতে হয়, এই ক্যালসিয়াম ফসফেটকে ধোলাই করতে হয়। ধোলাই করা কি, মার দিতে হয়, আসলে ওরকমই, ওর সাথে একটু বিক্রিয়া করাতে হয়। কি দিয়ে? অ্যাসিড দিয়ে। এখন যদি তুমি সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাও, তাহলে যেটা হবে, ক্যালসিয়াম ফসফেটের সাথে যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দাও, তাহলে ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি হবে, সাথে পানি থাকবে, এবং এই যে আরেকটা জিনিস তৈরি হবে যার নাম জিপসাম, এবং এটা কিন্তু হচ্ছে ভেজাল। এটা কিন্তু ভেজাল। ভেজাল মানে কি? ভেজাল মানে হচ্ছে, ধরো এখানে 1 গ্লাস সার তৈরি হলো, 1 গ্লাস সারের মধ্যে জিপসামও তো আছে, পানিও আছে, তাহলে ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এইটার পরিমাণ তুলনামূলক কম না? কম। কিন্তু যদি আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্টটা না করাই, মানে ধোলাই না করাই, ফসফরিক অ্যাসিড দিয়ে করতাম, ফসফরিক অ্যাসিডে তো সালফার নাই, ওখানেও ফসফেট, আবার কার সাথে ট্রিটমেন্ট করাচ্ছি? ক্যালসিয়াম ফসফেট, ফসফেটই আছে, তখন কিন্তু তৈরি হবে ট্রিপল সুপার ফসফেট। তখন কিন্তু কোনো ভেজাল নাই। এই ভেজাল না থাকায় এই পুরো এক গ্লাসেই হচ্ছে মেইন সারটাই আছে। তার মানে দেখো 2টা গ্লাস, মানে বিষয়টা চিন্তা করো, এই গ্লাসে দুধ আছে, সাথে আবার পানিও আছে, আর এই গ্লাসে শুধুই দুধ আছে, তাহলে দুটোই তো 1 গ্লাস। তাহলে এই 1 গ্লাস দুধ কেউ খাইলো, এটা কেউ খাইলো, তাহলে পিওর বা বেশি দুধ কে পাবে? যেখানে পিওর শুধুমাত্র কি দুধ আছে, সেখানে ভেজাল নাই, পানি নাই, তাহলে ওইখানে কিন্তু দুধের কনসেন্ট্রেশন বেশি, সেই কিন্তু 1 গ্লাস দুধ খেলো মানে একদম 1 গ্লাস দুধের শক্তি সে পেল। কিন্তু যেখানে পানি ছিল সে কিন্তু পাইলো না। তার মানে 2 জায়গায় কিন্তু দুধের সংকেত সেম। দেখো সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট, 2 জায়গায় কিন্তু মেইন সংকেত এটা। কিন্তু এটা কেন ট্রিপল? কারণ এর চেয়ে সে 3 গুণ শক্তিশালী। তাহলে 3 আছে নাই, আসলে 3 গুণের হিসাবটা কেমন? এর সাথে ভেজাল থাকায় তার কনসেন্ট্রেশন কমে গেছে, আর এখানে ভেজাল নাই, তাহলে ওর চেয়ে কিন্তু 3 গুণ বেশি আমরা কিন্তু এখানে ফসফরাস পাবো বেশি। কেন? সেইটাকে আবার বলছে কিভাবে, দেখো যে এই ক্যালসিয়াম সুপার ফসফেট সারে P2O5 এর ভর যা থাকে, মানে এইখানে P2O5 এর ভর যা আছে তার চেয়ে এইখানে 3 গুণ বেশি ভরের P2O5 আছে। 24 আর 61 বলছে, যদি হিসাব করে 3 গুণ হচ্ছে না এক্স্যাক্টলি। কথা হইলো P2O5 কোত্থেকে আসলো ভাইয়া? তো তুমি P2O5টাকে মনে রাখতে পারো একটা ইউনিভার্সাল কারেন্সি ফর ফসফেট সার। বাস বিষয়টা ক্লিয়ার করি। তুমি ধরো 10-20টা দেশ ভ্রমণ করে আসছো, কোথা থেকে তুমি ইউরো পাইছো, চায়নায় গিয়ে ধরো আরএমবি নিয়ে আসছো, দিনার নিয়ে আসছো কোত্থেকে, তাই না, রিয়েল নিয়ে আসছো, কোত্থেকে রুপি নিয়ে আসছো। এখন তোমার কাছে আসলে কত টাকা, তুমি যেহেতু বাংলাদেশি, তোমার কাছে কত টাকা এইটা বুঝতে গেলে তুমি কি করবা? ওই যে সবগুলোকে তুমি টাকায় কনভার্ট করে তারপর না তুমি বুঝবা যে আচ্ছা আমার কাছে এত টাকা, রাইট? সো এক্স্যাক্টলি বিজ্ঞানীরা কি করেছেন, যে যত ধরনের ফসফেট সার আছে সেখানে ফসফেট তার রাসায়নিক সংকেত সে যেভাবেই থাকুক না কেন, সবগুলো সারকে আমরা আসলে কনভার্ট করে দেখব যে ওই সারে P2O5 এর পরিমাণটা কত। মানে P2O5টা হচ্ছে সেই তোমার বাংলাদেশি টাকা, আর এই সারগুলো হচ্ছে অন্য দেশের কারেন্সি। মানে এগুলোকে তুমি আগে P2O5-এ কনভার্ট করবা, কইরা দেখবা যেখান থেকে তুমি বেশি P2O5 পাইছো, তার মানে সেই সারটাই সবচেয়ে ভালো, মানে সেই সারে ফসফরাসের পরিমাণ সবচেয়ে বেশি। সো এই কারণে এই ছোটো ছোটো জায়গাগুলোতে কনফিউশন হয় যে সরাসরি তো P2O5 নাই, তাহলে আসলে এটা কেন ধরা হলো? বাই দ্য ওয়ে, এখন দেখো তাহলে সুপার ফসফেট মানে বুঝছো, সুপার ফসফেট মানে ভেজাল, আর ট্রিপল সুপার ফসফেট মানে ভেজালটা নাই, জিপসাম সাথে পানি এগুলো নাই, বুঝতে পারছো? আর যেখানে ক্যালসিয়াম সুপার ফসফেট আছেই, সাথে নাইট্রেট বলা আছে, এই যে ক্যালসিয়াম নাইট্রেট, এটা এমনি পারবো। আর এখানে তো বলেই দিয়েছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ডাইঅ্যামোনিয়াম, যে 2টা অ্যামোনিয়াম ফসফেট, এটা কিন্তু মনোহাইড্রোজেন ফসফেট, এর ডাইহাইড্রোজেন না, এটা একটু খেয়াল রাখবা। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে বাকি যে সারগুলো আছে, এই যে 3টা, এই সারগুলো যদি আমি মাটিতে দেই, বিশেষ করে ক্ষারধর্মী মাটিতে, কারণ এই সার থেকে তখন কি হবে জানো, হাইড্রোজেন রিলিজ হবে, হয়ে ওই ক্ষারধর্মী মাটির পিএইচটা কী করবে, কমায় দিবে।
কিন্তু ডাইঅ্যামোনিয়াম ফসফেটের বেলায় কী হবে, সেখানে অ্যামোনিয়ামও আছে, আবার এই ফসফেটের হাইড্রোজেনও আছে। ফলে যখন সে অম্লধর্মী মাটিতে যখন দিবে, এই অম্লধর্মী মাটিতে তখন সে কী করবে বলো তো? অম্লধর্মী মাটি মানে কি? সেখানে হাইড্রোজেন বেশি, বলো সেখানে কি বেশি? হাইড্রোজেন বেশি। তখন এই যে ফসফেট, এটা তো মনোহাইড্রোজেন ফসফেট, তার তো ধর্ম হলো সে আরেকটা হাইড্রোজেন নিয়ে ডাইহাইড্রোজেন ফসফেট হইতে পারবে। তাহলে অম্লধর্মী মাটিতে যদি আমি এই সার দেই, এই মনোহাইড্রোজেন ফসফেট সেই মাটির হাইড্রোজেনকে নিয়ে এসে ডাইহাইড্রোজেন ফসফেট হয়ে যাবে। ফলে অম্লধর্মী মাটি আবার ধীরে ধীরে কী হয়ে গেল, মানে তার অম্লতা কমে গেল। আবার ক্ষারধর্মী মাটিতে যদি আমরা এটা প্রয়োগ করি তখন কি হবে? তখন এই যে অ্যামোনিয়াম, ক্ষারধর্মী মানে কি, সেখানে OH আছে, এই যে NH4 সে একটা হাইড্রোজেন দিয়ে দিবে, এই OH আর হাইড্রোজেন মিলে পানি হবে নিরপেক্ষ। আর নিরপেক্ষতে সে তো কোনো এইসব চেঞ্জই করবে না। তার মানে এটা হচ্ছে একটা আদর্শ সার যেটা সকল মাটিতে কাজ করে, সকল মাটিতে উপযুক্ত। এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে আশা করি এই সারের বিষয়গুলো ক্লিয়ার। এখন আসো, পটাশিয়ামযুক্ত সার দুইটা আছে, একটা মিউরেট অফ পটাশ আর একটা পটাশিয়াম নাইট্রেট। সো পটাশিয়াম নাইট্রেট তো দেখেই বোঝা যাচ্ছে তার সংকেত KNO3। তাহলে মিউরেট অফ পটাশ এটা কি আসলে তোমরা নিশ্চয়ই জানো কি না? মিউরিয়া একটা শব্দ, মিউরিয়া, বলো কি নাম? মিউরিয়া, ইউরিয়া না বাবা, মিউরিয়া। এই মিউরিয়া মানে হচ্ছে লবণাক্ত পানি, যেটাকে তোমরা ব্রাইন বলো, লবণাক্ত পানি। মিউরিয়া মানে হচ্ছে লবণাক্ত পানি, বুঝতে পারছো? মানে সোডিয়াম ক্লোরাইড আছে, পানি আছে। এবং লবণ থেকে যখন কোনো আমরা অ্যাসিড বানাই, ওই লবণের নামে কিন্তু সেই অ্যাসিডের নাম হয়। তাহলে সাইট্রেট লবণ থেকে অ্যাসিড বানালাম, সাইট্রিক অ্যাসিড। নাইট্রেট লবণ থেকে আমরা অ্যাসিড বানালাম, নাইট্রিক অ্যাসিড। তাহলে মিউরিয়া মানে যদি লবণ হয়, সোডিয়াম ক্লোরাইড আছে যেখানে, পানি আছে, তাহলে সেই মিউরিয়া থেকে যদি আমি কোনো অ্যাসিড বানাই, তার নাম কি হবে বাবা? তার নাম হবে মিউরিক অ্যাসিড। তাহলে বলো তো এখান থেকে যে অ্যাসিড হবে তার নাম আসলে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে মাইন্ড ইট, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম কিন্তু মিউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম কিন্তু মিউরিক অ্যাসিড, মনে থাকবে। এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে মিউরিক অ্যাসিড, তো এখন এই মিউরিক অ্যাসিড থেকে এখন আমি বিভিন্ন লবণ বানাইতে পারি। যদি আমি এই মিউরিক অ্যাসিড থেকে পটাশিয়াম ক্লোরাইড বানাই, এখন মিউরিক অ্যাসিড এর লবণের নাম আবার কী হবে? মিউরেট। এখন এই মিউরেট, তাহলে পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইডের ক্লোরাইডটা কিন্তু এই মিউরিক অ্যাসিডের এই ক্লোরিন এটাই তো চলে আসছে, তাই না? তাহলে এটার নাম মিউরেট, সাথে যেহেতু পটাশিয়াম আছে তাহলে এর নাম মিউরেট অফ পটাশ। তাহলে এখন যদি আমি বলি সোডিয়াম ক্লোরাইড কী, তাহলে সোডিয়াম ক্লোরাইড হবে মিউরেট অফ সোডা বা সোডা। তাহলে আমি যদি বলি ক্যালসিয়াম ক্লোরাইড কী, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড হবে মিউরেট অফ ক্যালসিয়াম। সো ক্যালসিয়ামের যে কোনো লবণকে আমরা বলি লাইম, মানে ক্যালসিয়াম জাতীয় যৌগগুলোকে আসলে আমরা কী বলি? লাইম বলি না? সো এটাকে আমরা বলবো মিউরেট অফ লাইম। তাহলে আজ থেকে মনে রাখো মিউরিয়া বা মিউরেট মানেই আসলে কি? এটা ক্লোরিনের ব্যাপারটা থাকবে, ক্লোরিনের ব্যাপারটা থাকবে, এটা মনে রাখো, ঠিক আছে? যাই হোক, এখন আসো লাস্ট ওয়ান। তাহলে ইউরিয়ার সংকেত তো তোমরা জানো, এই যে দুইটা অ্যামোনিয়া, মানে NH2 সাথে কি কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট, কীভাবে ইউরিয়া তৈরি হয়। তোমরা অর্নিথিন চক্র তো পড়ছো, যকৃতে কীভাবে ইউরিয়া তৈরি হয়। তো কেমিস্ট্রিতে যেটা মনে রাখতে হবে, এইটা অবশ্যই 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 130 অ্যাটমসফিয়ার চাপ। তো অ্যামোনিয়ার সাথে প্রথমে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করা হয়, করে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়। এইটা হচ্ছে তাহলে মধ্যবর্তী একটা যৌগ। এটাও পরীক্ষায় আসে যে ইউরিয়া তৈরিতে মধ্যবর্তী যৌগ কোনটা, বুঝতে পারছো? এবং পরবর্তীতে এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে যদি আমরা পানি বের করে দিই, পানি বের করাকে আমরা কি বলি? নিরুদন, তাই না? পানি বের করলে কি হবে? এই যে H4 থেকে যদি দুইটা হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে এটা H2 হয়ে গেল, আর এখান থেকে একটা অক্সিজেন বের হয়ে গেল, এই যে এই পানিটা বেরিয়ে গেল, সাথে তৈরি হলো ইউরিয়া। তাহলে ইউরিয়া তৈরির এটা হচ্ছে লাস্ট ধাপ, লাস্ট ধাপ। তাকে এখন দেখো তো, তাহলে ইউরিয়া তৈরিতে লাগছে কি? ইউরিয়া তৈরিতে লাগছে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে তার আগে তোমাকে একবার অ্যামোনিয়া বানাইতে হবে, একবার কার্বন ডাইঅক্সাইড বানাইতে হবে। তো কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া কীভাবে তুমি বানাবা? এই যে সেই মিথেন, প্রাকৃতিক গ্যাস, পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, এবার টেস্ট পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে যে প্রাকৃতিক গ্যাস কোন শিল্পে ব্যবহার হয়? ইউরিয়া শিল্পে। ইউরিয়া তৈরিতে কী ব্যবহার হয়? প্রাকৃতিক গ্যাস। কারণ এই যে প্রাকৃতিক গ্যাসের মিথেন, সেই মিথেন এর সাথে যখন পানির বিক্রিয়া হয়, নিকেল 450 মনে রাখতে পারো, বাট এই হেবার বস পদ্ধতির এইটা আর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তখন তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন। তবে মজার বিষয় হলো এই প্রক্রিয়া কিন্তু 90% মিথেন জারিত হয়, অর্থাৎ এখনও 10% মিথেন রয়েই যায়। সেই 10% মিথেনের সাথে, সেই 10% মিথেনের সাথে এখানে 2 আছে কি, যে আবার হাইড্রোজেন যুক্ত হয়ে
আবার পানি যুক্ত হয়ে সে কী হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন, তো আলটিমেটলি কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ প্রথমেও আমরা কার্বন ডাইঅক্সাইড পাইলাম, প্রথমে 90%, এটা মনে রাখো, জারিত হইলো, পরে বাকি যে 10% ছিল সেও আলটিমেটলি কী হলো, কার্বন ডাইঅক্সাইডে পরিণত হল। এই কার্বন ডাইঅক্সাইড এখন কি করবে, সেটা তো তৈরি হয়ে গেল, এখন আমাদের সে তো বিক্রিয়া করবে অ্যামোনিয়ার সাথে। এখন অ্যামোনিয়া পাবো কোত্থেকে, এই যে এখানে যে হাইড্রোজেন তৈরি হয়েছিল সেই হাইড্রোজেনের সাথে বায়ুর যে নাইট্রোজেন তার বিক্রিয়া হবে। এখন ভাইয়া তুমি এটা চিন্তা করবা, তুমি এইটা চিন্তা করবা যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন কয়টা, 3টা, তাহলে এই অনুপাতটা ইম্পর্টেন্ট, যে হাইড্রোজেনের অনুপাত কিন্তু 3, নাইট্রোজেন হবে 1, যেহেতু অ্যামোনিয়া বানানে NH3। ঠিক আছে, তাহলে সেই হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া করলেই তৈরি হবে অ্যামোনিয়া। অ্যান্ড ফাইনালি এই অ্যামোনিয়া আর এই যে প্রাকৃতিক গ্যাস থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড পাইছো, এই দুইটার মিলনের ফলে ফাইনালি ইউরিয়া তৈরি হবে, যেখানে একটা মধ্যবর্তী যৌগ হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এইটুকুই হচ্ছে তোমাদের পড়া, কিন্তু ভেতরে ওই ক্যামনেট ট্রিপল হলো, একটু হ্যান ত্যান মিউরেট কি বোঝানোর জন্য আমাদের একটু টাইম বেশি গেল। তো এটা হচ্ছে 2 নম্বর লেকচার। আমরা কাঁচ এবং সিরামিক নিয়ে, সিমেন্ট নিয়ে, এই পাল্প পেপার নিয়ে, ইটিপি নিয়ে, ন্যানো পার্টিকেল নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।